এবার আমরা দেখলাম আওয়ামী স্টাইলে ৬টা সিটি কর্পোরেশন দখল করে নিল বিএনপি। একটি নির্বাচিত সরকার যারা কিছুদিন আগেও বারবার মুখে ফেনা তুলে ফেলছিল এই একটা কথা বলে, নির্বাচিত সরকার চাই, নির্বাচিত সরকার চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, এর বাইরে আর কোনো কথা নেই। এমনকি বাংলাদেশের মানুষ, জেএনজি বা তরুণ সমাজ শেষ পর্যন্ত ট্রল বের করেছে যে সবকিছুর জন্যই শেষ পর্যন্ত দেখা গেল যে বিয়ের কথা বললেও না, আগে নির্বাচন চাই, অমুকটা না, আগে নির্বাচন চাই। তো এই যারা নির্বাচনমুখী একটি দল, তারাও বোঝানোর চেষ্টা করেছিলেন, বিএনপি বোঝানোর চেষ্টা করেছে যে তারা একটি নির্বাচিত বা নির্বাচনমুখী দল, তারা নির্বাচন চায় এবং এইটা তাদের খুব সদ ইচ্ছা, এটা তাদের খুব ন্যাক একটা ইচ্ছা। কিন্তু এবার আমরা দেখলাম যে তারা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে নির্বাচনের বদলে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করে দিলেন। আবার বললেন কি, এখনো নাকি সেখানে মেয়াদ শেষ হয়নি বলে নির্বাচন করা যাচ্ছে না, অথচ ইতিমধ্যেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থাকতেই এই মেয়াদ শেষ হয়ে গেছে। 12টা সিটি কর্পোরেশনের নির্বাচন এই মুহূর্তে করার জন্য উপযুক্ত। কেন বিএনপি এই ধরনের মিথ্যাচার করে? কেন বিএনপি আবার আওয়ামী স্টাইলে সিটি সিটি কর্পোরেশন গুলো দখল করলো? প্রত্যেকটা আবার 6টা সিটি কর্পোরেশন আপনি প্রশাসক নিয়োগ দিলেন, আইন অনুযায়ী এখানে নির্দলীয় লোক হওয়া বাঞ্ছনীয়, কিন্তু আপনি দিলেন প্রত্যেকটা একেবারে বাছাই করা আপনার দলের লোক, যাকে আপনি প্রার্থী করতে পারেন না বিপরীত প্রার্থী থাকায়, সেখানে আপনি তাকে দিলেন, আব্দুল সালামকে দিলেন। আবার যে প্রার্থী হয়ে হেরে গেল জামাত আমিরের কাছে 15 আসনে, যে প্রার্থী হেরে গেল শফিকুল ইসলাম মিল্টন, তাকে আপনি আবার উত্তরের প্রশাসক নিয়োগ করলেন, সিলেটের প্রশাসক নিয়োগ করলেন এমন লোককে যে আপনার নির্বাচনের কাজে সমন্বয়কের ভূমিকা পালন করেছে। খুলনাতে জামাত প্রার্থীর কাছে হেরে গিয়েছিল এমন এক প্রার্থীকে আপনি আহ সেখানে প্রশাসক নিয়োগ করলেন। অর্থাৎ প্রত্যেকটা সিটি কর্পোরেশনে বিএনপি তার নিজের দলের লোক বসালো, দখল করলো বাংলাদেশ ব্যাংক। এটাও একটা প্রতিষ্ঠান, যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটার দায়িত্ব হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা রাখা, দেশের অর্থনীতিকে সচল রাখা, মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা, ইকোনমিক মানে গ্রোথ ঠিক রাখা। সেই প্রতিষ্ঠানটাকে আপনি দখলে নিয়ে নিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তন করলেন মব সৃষ্টির মাধ্যমে। কোন আইনি ভ্যারিয়েশন থাকার কারণে, কোনো আইনি পদক্ষেপ আপনার হাতে না থাকার কারণে আপনি কোনো আইনের তোয়াক্কা না করে মব সৃষ্টি করে তার পদত্যাগের জন্য তাকে বাধ্য করলেন। যে গভর্নর থাকার সময় ইউনূস সরকারের আমলে এই বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক থেকে শুরু করে আরো বেশ কিছু ব্যাংকে, যেগুলো দেউলিয়া হয়ে যাওয়ার মতো ব্যাংক, সেগুলোকে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন, গ্রাহকদের একটা আস্থা ফিরিয়ে এনেছিলেন। এমনকি শেখ হাসিনার রেখে যাওয়া বিশাল ঋণ এর পরিশোধের দায়িত্ব নেওয়ার পরও বা রেমিটেন্সের একটা ঊর্ধ্বগতি বা একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন, $33 বিলিয়ন নিয়ে এসেছিলেন। এরপর আরো যেটা করেছেন সেটা হচ্ছে যে সর্বনিম্ন ঋণ দিয়ে তার এই সরকারটাকে তারা পরিচালনা করেছেন। অতীতের যত ঋণ, এর আগের বছরে যত ঋণ প্রয়োজন হয়েছিল তার চেয়ে কম ঋণ নিয়ে এবার তিনি দেশ পরিচালনা করলেন, অর্থনীতিকে পরিচালনা করলেন। তো সেই গভর্নরকে আপনি সরিয়ে দিলেন, যাকে আনলেন কোন দিক থেকে সে এর চেয়ে যোগ্য? এরকম তো কিছু প্রতিষ্ঠান থাকবে যে প্রতিষ্ঠানগুলোতে যোগ্য লোককে বসাতে হবে, সবখানে কেন দলীয়করণ করতে হবে? তাহলে কি দেশ চলবে? আজকে যদি মনে করেন আপনি আপনার দলের লোককে বসালেন, একজনকে দিলেন, সে কি করবে? তার দলের লোকদেরকে, সে যেহেতু যাকে বসাচ্ছেন তাকে যেহেতু যোগ্যতা অনুযায়ী বসান নাই, দলীয় বিবেচনা বসিয়েছেন, সেও তার সমস্ত কাজ করবে দলীয় বিবেচনায়। এখন দলীয় বিবেচনায় যদি আবার শেখ হাসিনার মতো সমস্ত প্রাইভেট ব্যাংকগুলো থেকে, সরকারি ব্যাংকগুলো থেকে টাকাগুলো যদি উত্তোলন করে সরকারি লোকেরা বা আপনার দলের লোকেরা নিয়ে গিয়ে পাচার করে, সেই বিপদে তো আপনিও পড়বেন যে বিপদে শেখ হাসিনা পড়েছিল। আপনি ক্রমাগত আপনি কেন আপনার মানে ট্রাপে পা দিচ্ছেন? ঠিক যেই রাস্তায় শেখ হাসিনা হেঁটেছিল সেই রাস্তায় আপনি কেন হাঁটছেন? তাহলে কি আপনার এবং শেখ হাসিনার মেন্টর একই? সে ভারত। কেন বাংলাদেশ নিয়ে আবার সেই ষড়যন্ত্রের পথে আপনারা হাঁটছেন? বাংলাদেশ ব্যাংকে কেন ধ্বংস করছেন? আজকে যদি ব্যাংকের উপর থেকে মানুষ আস্থা চলে যায়, অলরেডি চলেও গেছে অনেকখানি, যদি চলে যায় তাহলে এই ব্যাংকে বিনিয়োগ করা যদি বন্ধ করে ফেলে, মানুষ যদি টাকা তুলে ফেলে, অর্থাৎ ব্যাংকের আস্থা যদি চলে যায়, আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় দেখেছি যে এক রাতের মধ্যে সমস্ত ব্যাংক দেউলিয়া হয়ে যায়, 100-র উপরে ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে এক রাতের মধ্যে। এই ব্যাংকগুলো তো সব দেউলিয়া হয়ে যেতে পারে। আজকে এই যে আপনি যে নিয়োগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পুরোপুরি মবের মাধ্যমে,
নতুন মব সৃষ্টি করে যে তার পদত্যাগ করা হয়, তখন কিভাবে ঠেকাবেন? আপনি তো আগের মবটা ঠেকাতে চান নাই, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার প্রশাসন ঠেকায় নেই। যিনি ছিলেন আহসান এস মনসুরকে কেউ ঠেকাতে যায় নাই। আপনার লোকেরা মব সৃষ্টি করলো, তিনি পদত্যাগ করে যেতে বাধ্য হয়েছেন, অপমানের সঙ্গে চলে যেতে বাধ্য হয়েছেন। নতুন জনকে যদি কেউ মব করে, আপনি ঠেকাতে পারবেন? আপনার যে জনবল আছে, লোকজন আছে, তারা কি পারবে ঠেকাইতে? পারবে না তো। তাহলে এটা কেন করলেন? এখন যদি জনগণই যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, প্রবাসীরা যদি এর প্রতিবাদে যদি বাংলাদেশের সাধারণ মানুষ তাদের লেনদেন বন্ধ করে দেয়, কোথায় যাবে আপনার অর্থনীতি? আপনি কি পারবেন এই দেশ চালাতে? আপনাকে ভারতের উপর নির্ভর হয়ে থাকতে হবে। ভারত কি আপনাকে 5 পয়সা দেবে? আপনাকে অন্য দেশের উপর নির্ভর হয়ে থাকতে হবে। পাবেন এত টাকা দেশ চালানোর মতো? আমরা আশা করেছিলাম এই ঘটনার পর বিরোধী দল সমস্ত ব্যাংক বয়কটের ডাক দিতে পারে, কিন্তু আপনাদের ভাগ্য ভালো যে এমন একটা বিরোধী দল পেয়েছেন যারা আপনাদেরকে সর্বোচ্চ সুযোগটা দিতে আগ্রহী। তারা শেষ পর্যন্ত দেখতে চায় যে আপনি কোন পথে যান, আপনি কি ঠিক করছেন না ভুলটা করছেন। প্রতি পদে পদে আপনার ভালো দিকগুলো নিয়ে তারা এখনো পর্যন্ত আশাবাদী হয়ে উঠতে চায়। জামাতের প্রধান বিরোধী দল জামাতের সেক্রেটারি জেনারেল আপনাকে ঈদের রোজার দাওয়াত দিল, ইফতারির দাওয়াত দিতে গেছে, কত বড় মুখ নিয়ে আশা নিয়ে তারা গেছে। মানে এখনো তারা মনে করে যে আপনি এই দেশের জন্য কিছু করতে চান, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি তাদের ইফতারির দাওয়াতে আসার মতো যোগ্য মানুষ। অর্থাৎ আপনাকে সরাসরি যেভাবে আগের মতো যে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, সেটি তারা করেননি। এবং আপনিও তাকে আশ্বাস দিয়েছেন, ফোন দিয়ে আমিরের সঙ্গে কথা বলেছেন। একদিকে আপনার এই আচরণ আমরা দেখে কিছুটা হলেও আশাবাদী হই, আবার আপনি অপরদিকে প্রত্যেকটা জায়গায় আপনি এমন নির্লজ্জ দলীয়করণ করছেন। এটা কি আসলে আপনি করছেন নাকি আপনাকে দিয়ে কেউ করাচ্ছে? আপনি কি আদৌ স্বাধীন মানুষ? আপনি কি সত্যি বেগম জিয়ার সন্তান তারেক রহমান ক্ষমতায় আছেন, নাকি আপনাকে জাস্ট শো ব্যবহার করে অন্যরা ক্ষমতা চালাচ্ছে? এটা এখন জাতির কাছে একটা বড় ধরনের রহস্য। এর আগেও আমরা বলেছি যে আপনার আচরণগুলো সবই রহস্যময়। আপনি ইতোমধ্যেই বিরোধী দলকে কনভিন্স করেছেন, বিরোধী দলকে আস্থায় রেখেছেন, আস্থায় আপনার প্রতি বিরোধী দল আস্থা রেখেছে, এনসিপি, জামাত, চরমোনাই সবাই আস্থা রেখেছে। ইভেন আমরা দেখছি আওয়ামী লীগও আপনার উপর আস্থা রেখেছে, ইভেন ভারত আপনার উপর আস্থা রেখেছে, শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি আপনার উপর আস্থা রেখেছে, সেনাবাহিনী আপনার উপর আস্থা রেখেছে, পুলিশ আপনার উপর আস্থা রাখছে, মিডিয়া আপনার উপর আস্থা রাখছে। এতগুলো পরস্পর বিরোধী অর্গানাইজেশন বা ব্যক্তি বিশেষ বা গোষ্ঠী বিশেষ আপনার উপর আস্থা রাখছে কেন? কিভাবে রাখছে? সবাই আপনাকে সহযোগিতা করছে কেন? কিভাবে করতে চাইছে? এটা একটা রহস্যের জন্ম দিয়েছে। আবার সবার আস্থা ধরে রাখতে গিয়ে আপনি কি সবার পেছনেই কি কাঠি যোগ করে ফেলতেছেন, কাঠি দিচ্ছেন? আবার সবাইকে আস্থায় রাখার জন্য প্রত্যেকের জন্য কি উপকারী কিছু করছেন? কিভাবে আপনি তাদের মধ্যে সমন্বয়টা করছেন? আপনি তো একটা দুর্দান্ত রহস্যময় চরিত্র হয়ে উঠছেন। আদৌ কি তারা আপনাকে আস্থায় রাখছে কিনা, বা কিছুদিনের জন্য জাস্ট আপনাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছে, এটা আপনার এখন বুঝে ওঠার সময় হয়েছে। আপনি যাদের হয়ে কাজ করছেন বা যাদের পক্ষে কাজ করছেন, তারা কি শেষ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে নাকি ছুঁড়ে ফেলবে? বা প্রত্যেকেই যখন টের পেয়ে যাবে যে না আপনি আসলে সবার সঙ্গে খেলছেন, তখন কি হবে? প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব সকলের উপর আস্থা রাখা, সবাইকে আপনার উপর আস্থা রাখতে এমন কাজ করা, আস্থা রাখতে পারে এইরকম কাজগুলো করা। আপনি করছেন, কিন্তু সবকিছু ঠিক আছে, শুধু ঠিক নেই জনগণের চাহিদা, জনগণের দাবি। জনগণ এই ধরনের নিয়োগ চায় না যে আপনি হুট করে একজনকে সরিয়ে দেবেন, একজনকে বসিয়ে দেবেন। জনগণ ফুঁসে উঠছে, ভেতরে আপনার কি প্ল্যান আছে মানুষ জানে না। জনগণ চায়নি আপনি চিফ প্রসিকিউটরকে এই মুহূর্তে সরিয়ে ফেলেন, প্রিন্সিপাল স্টাফ অফিসারকে আপনি এই মুহূর্তে সরিয়ে ফেলেন, কিন্তু আপনি সেটা করেছেন। আর অনেকগুলো কাজ করেছেন। জুলাই সনদকে অস্বীকার করেছেন, বিতর্কিত ব্যক্তিদেরকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, তারপর চাঁদাবাজির জন্য একটা বৈধ বয়ান উৎপাদন করেছেন যে সমঝোতা করলে সেটা আপনার মন্ত্রীরা করেছে সেটা। তারপরে দেশের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আইনি তেমন কোনো ভূমিকা নেই। কিন্তু সবচেয়ে আশঙ্কাজনক এখন যেটা দেখলাম আমরা, সেটি হচ্ছে যে
এই 6টা সিটি কর্পোরেশনে আপনি যে নতুন করে দায়িত্ব দিলেন, প্রশাসকের দায়িত্ব দিলেন, এইটা মানুষকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করছে। যেই বিএনপি নির্বাচন করে এত কিছু করলো, এখন কেন তারা এই প্রশাসক নিয়োগ করলো? এটা একটা কারণ হচ্ছে যে আপনারা এখন নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কারণ আপনারা গত নির্বাচনে, জাতীয় নির্বাচনে টের পেয়েছেন যে আপনাদের মূলত সেখানে ভরাডুবি হয়েছে। সেখানে আপনারা ইঞ্জিনিয়ারিং করে জিতেছেন। আবার একটা ইঞ্জিনিয়ারিং করে, যেহেতু এটা সিটি নির্বাচন, এখানকার পশ এলাকার মানুষ, এখানকার মানুষ বেশিরভাগ শিক্ষিত, এরা সচেতন, এখানকার মিডিয়ার প্রভাব থাকবে এবং এই নির্বাচনগুলো এককভাবে একা একা নির্বাচন হবে। এখানে মিডিয়ার অনেক বড় ধরনের সোশ্যাল মিডিয়া বা প্লাস মিডিয়ার একটা চোখ থাকবে, আপনি বিতর্কের মুখে পড়বেন। এই কারণে আপনি এই ঝুঁকিটা না নিয়ে প্রশাসক নিয়োগ করলেন, অর্থাৎ ক্ষমতা কুক্ষিগত করলেন। এই আওয়ামী স্টাইলের দখলদারিত্ব, এইটা আপনার করা উচিত হয় নাই। আপনার দল বিএনপি, আপনার মা বেগম খালেদা জিয়া কিন্তু এই প্রশাসক নিয়োগের বিরোধিতা করেছিলেন। আজকে তিনি থাকলে কি বলতেন? আজকে তিনি বেঁচে থাকলে তো আমরা জিজ্ঞেস করতে পারতাম যে আপনি তো এই প্রশাসক, আওয়ামী লীগ যখন এই প্রশাসক নিয়োগের আইন করেছিল তখন আপনি তো বিরোধিতা করেছিলেন। আজ আপনার সন্তান নিজে সেই প্রশাসক নিয়োগ করে নিজের থুতু তো নিজে চেটে খাইল। এই জঘন্য কাজটা কেন করলেন? এইভাবে জনমতকে, জনগণকে উপেক্ষা করে চলতে গিয়ে একজন ফ্যাসিস্ট হয়েছে। এখন আরেকজন ফ্যাসিস্ট লোডিং হচ্ছে, মানুষ তো সেটাই বলছে। মানুষ এখন সম্পূর্ণ অপেক্ষা করছে কখন এই ফ্যাসিস্ট কখন পুরোপুরি ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নেমে এই সরকারের পতন ঘটে। এগুলো মানুষের আশঙ্কার কথা, কিন্তু এর চেয়ে ভয়াবহ কিছু তথ্য আমাদের কাছে আছে। সেই তথ্যগুলো দর্শক এখন আমরা আপনাদের কিছুটা আভাস দিতে পারি, কারণ এই তথ্যগুলো এমন ভাবে আসে যেগুলো আসলে কোনো সমর্থিত সূত্র থেকে পাওয়া যায় না, বা সমর্থিত কোনো সূত্র এরকম তথ্য দিতেও পারে না, দেওয়া তাদের কোনো রাইটস নেই। আমরা কিছু চ্যানেল দেখলাম যে চ্যানেলগুলো মূলত আওয়ামী লীগকে পেট্রোনাইজ করে, এরকম কিছু চ্যানেলের সংবাদ দেখলাম যে চুক্তি হয়েছে 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া হবে, আবারও নির্বাচন দেওয়া হবে। আওয়ামী লীগ নাকি বাধ্য করবে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে। আসলে কি আন্দোলন করে বাধ্য করবে? আমরা জানি যে আওয়ামী লীগের সেই পরিস্থিতি নাই যে কোনো আন্দোলনের মাধ্যমে 6 মাসের মধ্যে আরেকটা নির্বাচন দিতে বাধ্য তারা করতে পারে। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকছে যে হতে পারে যে খুব শীঘ্র, 6 মাস না হোক বা খুব শীঘ্রই আরেকটা নির্বাচন দিতে হতে পারে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে পুরো প্রশাসন শুধুমাত্র সামনেই আছে তারেক রহমান, আর মোটামুটি তার সমস্ত বডি এখন এই মুহূর্তে আওয়ামী লীগের দখলে আছে। আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের উপদেষ্টা, আওয়ামী লীগের লোকজনই তারেক রহমানকে পরিচালিত করছে। এটা অবিশ্বাস করার মতো কিছু নাই, কারণ জিয়াউর রহমানের শেষ দিকের অবস্থাও কিন্তু একই রকম হয়েছিল। যেহেতু তার দল দীর্ঘদিনের কোনো দল নয়, দল ছাড়াই তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তিনি আসলে কোনো দল তৈরি করতে পারেন নাই, নিজের কোনো লোক তৈরি করতে পারেন নাই। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মতাদর্শের লোককে নিয়ে এসে তিনি দল গুছিয়েছিলেন। তো যে কারণে তার দলের ভিতরে তার ভিন্ন আদর্শের অনেকেই অনুপ্রবেশ করে এবং তার পতন, তার মৃত্যু ত্বরান্বিত করে। তাহলে কি এইরকম কোন করুণ পরিণতির দিকে যাচ্ছে তারেক রহমান? সবাইকে তার আস্থায় রাখতে গিয়ে কারো পক্ষে কারো বিপক্ষে কাজ করে, বিশেষ করে জনমতের বাইরে গিয়ে, জনমতকে পুরোপুরি উপেক্ষা করে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তারেক রহমান শেষ পর্যন্ত কি জনগণকে আবারও মাঠে নামানোর চেষ্টা করছেন, বা তারেক রহমানের মাধ্যমে এই কাজগুলো যারা করছেন তারা জনগণকে মাঠে নামানোর চেষ্টা করছেন? এটা যদি আমাদের কাছে মনে হয় যে এটা একটা ষড়যন্ত্র, তাহলে আপনি যে গদিতে বসে আছেন, মানুষ আপনাকে ইন্টার পাস বলুক, যাই কিছু বলুক, যেহেতু আপনি ক্ষমতায় আছেন, এই বুদ্ধিটুকু তো আপনার মাথায় নিশ্চয়ই আসার কথা যে আপনি বুঝতে পারছেন যে আপনার বিরুদ্ধে যারাই আপনার সামনে আসছে তারা সবাই আপনার বন্ধু নয়, বা যারা আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনাকে গাইডলাইন দিচ্ছে, তারা সবাই আপনার বন্ধু নয়। তাদের অন্য চাহিদা আছে, চাওয়া আছে। তাহলে এত তড়িৎ এই ধরনের সিদ্ধান্ত কেন নিচ্ছেন? দখলের জন্য, যে দ্রুত না নিলে পরে আর পারবো না? দখল করে করবেন কি?
যদি আপনি শাসনই করতে চান তাহলে তো আগে দখল করা উচিত মানুষের হৃদয়। তো মানুষকে যদি আপনি প্রতি মুহূর্তে এইভাবে দেখান যে মানুষের মতামতকে তোয়াক্কা করার কোনো সুযোগ নাই, করছেন না, জুলাই, বিশেষ করে জুলাই সনদ নিয়ে আপনি যে স্ট্যান্ড আপনার দল নিয়েছে, মানুষ তো এখানেই সবচেয়ে বেশি বিক্ষুব্ধ। তারপর একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলো জনমতের বাইরে, জনগণকে উস্কে দেওয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছেন। 6টা সিটি কর্পোরেশন নির্বাচন হতেই পারতো, আর না হলে যেভাবে চলছিল সেভাবেই চলতে পারতো। কেন হঠাৎ করে আপনার দলের লোকদেরকে প্রশাসক নিয়োগ দিলেন? তাদের কি 6 মাসের জন্য দিয়েছেন? 3 মাসের জন্য দিয়েছেন? তাহলে কি সিটি কর্পোরেশন নির্বাচন করবেন না? মানুষ তো এটা নিয়ে এখন সন্দেহ পোষণ করছে, যারা এত নির্বাচনমুখী দল তারা কেন সিটি কর্পোরেশন নির্বাচন করছে না, নাকি আওয়ামী স্টাইলে সবকিছু দখল করার উদ্যোগ নিলেন? যদি আওয়ামী স্টাইলে দখলদারিত্ব করতে চান, পরিণতি আওয়ামী লীগের পরিণতি হবে, এই কথাটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমরা চাইবো অবিলম্বে আপনি এই আইনের, যে আইনের বিরোধিতা আপনার মা করেছিল, বিএনপি করেছিল, এই প্রশাসক নিয়োগের আইন বাতিল করে, প্রশাসক বাতিল করে অবিলম্বে নির্বাচন দিন। একই সঙ্গে আপনারা আবার নির্বাচন কমিশনে বড় ধরনের রদবদল করেছেন। এটা তো শেখ হাসিনাও করে নাই। আপনি তো শেখ হাসিনাকে, বিএনপি তো শেখ হাসিনাকেও এক কাঠি ছাড়িয়ে গেল। এত রদবদল কেন করছেন? এত রদবদল করে আপনি কি করবেন? কাকে রক্ষা করবেন? কিভাবে রক্ষা করবেন? অতীতে সরকার পরিচালনা করেছেন, আপনার যে শক্তিশালী সরকারও কিন্তু এসব করেছে, টিকতে পারে নাই তো। একটু আল্লাহর উপর ভরসা করেন। এই যে পবিত্র রমজান মাস, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে এইসব এসব রদবদল, এসব নিজস্ব লোক, দলীয় লোক, এদের উপর নির্ভর না করে আপনি আল্লাহর উপর একটু ভরসা রাখেন, জনগণের উপর আস্থা রাখেন। ভোট যাই পান, পেয়েছেন তো, বেশি কম যেটাই হোক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলেও প্রচুর ভোট তো বিএনপি পেয়েছে, আপনি পেয়েছেন। তাহলে সেই ভোট দেওয়া লোকগুলোর উপর কেন আস্থা রাখছেন না? যারা উৎসব মুখর পরিবেশে এসে আপনাদেরকে ভোট দিল, বিএনপিকে ভোট দিল, তাহলে সেই লোকগুলোর অধিকার কেন কেড়ে নিচ্ছেন? কেন সব জায়গায় এরকম দলীয়করণের উদ্যোগ নিচ্ছেন? জনগণকে একটু সুযোগ দেন। ট্যাক্সটা তো জনগণ দেবে। তাহলে জনগণের অধিকার কেড়ে শুধুমাত্র দলীয় লোকদের, কত দলীয় লোককে দেবেন? এই দলীয় লোককে আপনাকে ঠেকাবে? বালির ট্যাগ কি সরাইতে পেরেছে? সরাতে পারে নাই তো। বেগম জিয়াকে তো মুক্ত করতে পারে না এই জনগণ, এই আপনার দলীয় লোকেরা। এই খালেদা জিয়াকে মুক্ত করলো কে? জুলাই গণ অভ্যুত্থানের শহীদেরা, এই পঙ্গুরা, এই আন্দোলনকারীরা। সেই আন্দোলনের একজন অন্যতম নেতা হান্নান মাসুদ, সেই হান্নান মাসুদ আপনার দলের কর্মীদের হাতে মাইর খায়, তার সাথে আবার আওয়ামী লীগ যোগ দেয়, ছাত্রলীগ যোগ দেয়। নির্লজ্জতা এটা, চরম নির্লজ্জতা এটা। যেই আন্দোলনকারীদের কারণে আপনার মা মুক্ত হয়েছে, স্বাধীনভাবে চলতে পেরেছে, যেই আন্দোলনকারীদের কারণে আজকে আপনি প্রধানমন্ত্রী। আজকে তো নির্বাচন হওয়ার কথা নয়, নির্বাচন তো 2029 সালে, এবং সেটাও আরেকটা দামি নির্বাচন হইতো, বা অন্য কোনো নির্বাচন হতো। সবাই তো ধরে নিয়েছিল 2041 সালের আগে শেখ হাসিনা জীবিত থাকতে আওয়ামী লীগের কোনো পতন হবে না, আপনারও আর দেশে ফেরা হবে না। আমরা জানি আপনি, আপনার মেয়ে, আপনার স্ত্রী দেশে না ফিরতে পারার অনেক কষ্ট ছিল তাদের মনে। পিনাকিদা বলেছে যে তারা দেশে ফিরতে চায়, এই জন্য রাষ্ট্রপতি এখন সরে যাক, এমন কিছু তৈরি হোক, আপনারা চান নাই। কিন্তু রাষ্ট্রপতি সরে গেলে কি আপনি দেশে আসতে পারতেন না? ইউনূস, জনগণ, ছাত্র জনতা সবাই তো আপনার মায়ের কাছে গিয়ে তাদের বিনয়ের সঙ্গে তার প্রতি আস্থা পোষণ করেছে। তারপরেও কেন আপনার চুপ্পুর প্রতি এত আস্থা? এটা কি উপরের নির্দেশনায়? আসলে আপনার কার প্রতি আস্থা? জনগণের প্রতি, বিরোধী দলের প্রতি, আপনার বাবার সঙ্গে মায়ের সঙ্গে যারা রাজনীতি করছে তাদের প্রতি, নাকি স্রেফ আপনার দলের কিছু লোকের প্রতি? আপনার দলের মধ্যে ফ্রেশ মানুষ আছে যাদের নিয়ে মানুষের বিতর্ক নাই, তাদেরকেও আপনি নিয়ে আসতে পারতেন। সব বিতর্কিত লোকদের দিয়ে মন্ত্রিসভা সাজালেন। এখন আপনার কর্মকাণ্ড দেখেই মনে হচ্ছে যে আপনি নিজেই এক ব্ল্যাকমেইলের শিকার। আপনাকে দিয়ে কেউ ব্ল্যাকমেইল করে এসব করাচ্ছে। আপনি নিজে করতে চাইছেন না, আপনি চাইছেন দেশটাকে ভালোভাবে, আপনি চাইছেন সকাল 9টায় অফিস করতে, আপনি চাইছেন জনগণের দুর্ভোগ কমাতে, আপনি চাইছেন বিরোধী দল আপনাকে আপনার প্রতি আস্থা রাখুক, কিন্তু আপনি এমন কাজগুলো করছেন যে কাজগুলো পুরো কন্ট্রাস্ট, বৈসাদৃশ্যপূর্ণ।
তাহলে কি আপনি নিজ থেকে এটা করছেন, নাকি আপনাকে দিয়ে কেউ করাচ্ছে? আপনি কি ব্ল্যাকমেইলের শিকার? ডক্টর ইউনূসের কাছেও জাতি এটা জানতে চেয়েছিল। আজ প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাছেও এটা মানুষ জানতে চায়। আপনি কি সত্যি স্বস্তিতে আছেন, নাকি আগুনের চেয়ারে আছেন? আপনি কি নিজ থেকে এই কাজগুলো করছেন, নাকি আপনাকে দেখে করাচ্ছে? জাতির কাছে একবার স্পষ্ট করুন, নতুবা ইউনূসের মতো, ডক্টর ইউনূসের মতো আপনিও আর সেটি বলার সুযোগ পাবেন না। বরং চুপ্পুর মতো লোকেরা আগারটাও খাবে, গোড়ারটাও খাবে। তারা হাসিনার আমলেও ভালো থাকবে, বিএনপির আমলেও ভালো থাকবে। এবং আপনি চলে যাওয়ার পর আগে যেমন সে আপনার বাবা আপনার মায়ের বদনাম করেছে, দুর্নাম করেছে, গীবত চর্চা করেছে, আবার আপনারটাও করবে। এখন যেমন ইউনূসেরটা বলছে, পরবর্তীতে আবার আপনারটাই করবে। সুযোগ দেন, দেখবেন অনেক ইতিহাসে বলবে। অতএব এই রমজানের দিনে, এই রোজার মাসে বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী হিসেবে, একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে আল্লাহ আপনার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, নিষ্ঠার সাথে সেটা পালন করেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। আর যদি একের পর এক এরকম জনগণের মতের বিরুদ্ধে রায় কিছু করতে থাকেন, সিদ্ধান্ত নিতে থাকেন, তাহলে জনগণ কিন্তু সত্যি সত্যি আপনার পদত্যাগের জন্য রাস্তায় নেমে আসবে। এবং সেদিন কিন্তু আজকে যাদের আপনি জামিন করাচ্ছেন, যে সন্ত্রাসীদেরকে এখন আদালত থেকে জামিন করানো হচ্ছে, তারা কিন্তু সেদিন এই আন্দোলনে শরিক হবে। নিজের পরিণতির কথা ভেবে, নিজের বাবা মায়ের অতীত ইতিহাস স্মরণ করে, বাংলাদেশের মানুষের কথা ভেবে, এক আল্লাহর উপর আস্থা রেখে এখনই আপনি নিজেকে নিজে সঠিক পথে পরিচালিত করুন। ক্ষমতা নয়, জনতা, যে স্লোগান আমরা দিয়েছিলাম, আমাদের এই জাতি দিয়েছিল, সেই জনতার পক্ষে থাকুন। আল্লাহ হাফেজ।